আয়োজক পাকিস্তান 1996 সালের পর 2025 সাল, বুঝতেই পারতেছেন সময়টা কতটা লম্বা ছিল তাদের জন্য। এতদিন পরে নিজের ঘরের মাটিতে হাইব্রিড মডেলের মাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফিটি আয়োজন করেছিল, কিন্তু তাদের ফলাফলটি কিন্তু ভালো ছিল না। কোন ধরনের ফলাফলের কথা বলতেছি? চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আয়োজক দেশ হিসেবে বলেন বা যে কোনো দল হিসেবে বলেন, সর্বপ্রথম কোনো দল যদি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাইরে হয়ে যায় সেটা হচ্ছে পাকিস্তান। সুতরাং বুঝতেই পারতেছেন পাকিস্তানি ফ্যানদের জন্য, পাকিস্তানি প্লেয়ারদের জন্য জিনিসটা কতটুকু দুঃখজনক। আমরা যারা সাবকন্টিনেন্টে বসবাস করি আমরা খুব ভালো করেই জানি ফেব্রুয়ারি লাস্টের দিকে কিংবা মার্চের শুরুর দিকে বৃষ্টিটা কিন্তু কাঙ্ক্ষিত একটা জিনিস। সুতরাং আমরা যখন শিডিউল করেছিলাম তখনই তো আমরা জানি, আর আমরা 1-1.5 বছর আগে থেকেই জানি পাকিস্তানে খেলা হবে। সুতরাং আমাদের প্রিপারেশন তো ওই ধরনের থাকা উচিত। হ্যাঁ, অতিরিক্ত বৃষ্টির জন্য খেলা নষ্ট হয়েছে ঠিক আছে, কিন্তু একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আফগানিস্তানের যেটি 30 মিনিটের বৃষ্টির কারণে ম্যাচটি ধুয়ে গেল, সেটা নিয়ে আপনারা কি বলবেন? পাকিস্তানের মাটিতে এই যে এত বছর পরে একটি ক্রিকেট ম্যাচ আয়োজন করা হলো, একটা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হলো, এত বড় একটা টুর্নামেন্ট, সেটার পিছনে আপনাদের কতখানি দায়িত্বশীলতা ছিল? আমি বলবো আপনাদের এখানে দক্ষতার পরিমাণ খুবই কম ছিল। যদিও বৃষ্টির কারণে যে সকল ম্যাচ পরিত্যক্ত হয়েছে সেগুলোর টাকা যারা টিকিট কেটেছিলেন তারা পেয়েছে। পাকিস্তান যখন হাইব্রিড মডেলে রাজি হয় তখন কিন্তু একটা শর্ত ছিল এই খেলাটিতে। শর্তটি ছিল ভারত যদি সেমিফাইনালে যায় তখন সেমিফাইনাল একটা দুবাইতে হবে, ভারত যদি ফাইনালে যায় তখন ফাইনালটি দুবাইতে হবে, আর যদি ভারত না যেতে পারে তখন কিন্তু পাকিস্তানের মাটিতে খেলাটি অনুষ্ঠিত হবে। দেখেন কপাল কতটা খারাপ, পাকিস্তানের মাটিতে না হতে পারলো সেমিফাইনাল, না হতে পারলো ফাইনাল। একটা সেমিফাইনাল যদিও হয়েছে, তো বুঝতেই পারতেছেন পাকিস্তানি ফ্যানদের জন্য জিনিসটা কতটা দুঃখজনক। এই টুর্নামেন্টে আমরা অনেকগুলো আপস অ্যান্ড ডাউনস দেখছি, বড় বড় প্লেয়ারদের ফেলুর দেখেছি, যেমন স্টিভ স্মিথ রিটায়ারমেন্টে চলে গেছেন, বাংলাদেশের মুশফিকুর রহিম এন্ড অফ দ্য টুর্নামেন্টে বাংলাদেশের সে রিটায়ারমেন্টের ঘোষণা দিয়ে দিয়েছেন। তারপরে কিছু প্লেয়ার, বিশেষ করে অস্ট্রেলিয়ান প্লেয়াররা নিজেদের পার্সোনাল কারণ বলুন, ইনজুরির কারণ বলেন, ওই সকল কারণে তারা দলের সাথে যুক্ত হতে পারে নাই। আফগানিস্তান টিমটি পুরো রাইজ করে গেছে, যেমন ওমর জাই একটা প্লেয়ার খুবই নামি দামি হয়ে যাচ্ছে ইদানিংকালে। হার্দিক পান্ডিয়ার সাথে যদি এখন তার তুলনা করেন একদম নেহাত কিন্তু তাকে ছোট করার দেখার কোনো সুযোগ নাই। ইব্রাহিম জর্ডানের কথা আপনি কি বলবেন? 177 রানের যে একটি ইনিংস, তো দুর্দান্ত একটি ইনিংস ছিল তার। তো সর্বমোট অনেকগুলো ইনিংস রয়েছে, যেমন বলারদের মাঝখানে বরুণ চক্রবর্তী 5 উইকেট রয়েছে, অক্ষর প্যাটেলের দুর্দান্ত বোলিং এবং ব্যাটিং রয়েছে। তো সকল মিলিয়ে কিন্তু এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিটি দুর্দান্ত ছিল। চলুন এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ যারা ভালো খেলেছে, ব্যাটিংয়ে বলেন, ফিল্ডিংয়ে বলেন কিংবা বোলিংয়ে বলেন, তাদেরকে নিয়ে একটা প্লেইং একাদশ আপনাদেরকে জানিয়ে আসি। আপনারা আপনাদের মতামতটি কমেন্টস করে জানাবেন। আমার সাথে আপনাদের একমত না হতে পারেন, আপনারা কমেন্টস করে আপনাদের মতামতটি অবশ্যই জানাবেন। নাম্বার এবং 2 নম্বর স্পটটি বেছে নেওয়ার জন্য কিন্তু আপনাদের অনেক কষ্ট করতে হবে, কারণ কি এখানে যে ধরনের পারফরমেন্সগুলো রয়েছে এগুলো কিন্তু নেহাত কিন্তু কম না, এবং আপনি কাকে বেছে নেবেন, কাকে বাদ দিবেন, কাকে দলে নেবেন, সেটা কিন্তু বিরাট প্রশ্নের ব্যাপার। বেন ডাকেট টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী, তার সঙ্গী হিসেবে আছেন, আমি বলতেছি না কিন্তু তাকে এখন দলে নিয়ে ফেলছি, ইব্রাহিম জাবদান। টুর্নামেন্টের সর্বোচ্চ রান মানে এক ইনিংসে 177 রান রয়েছে। উইলিয়াম সেঞ্চুরিয়ান, তারপরে রয়েছে শোভমন গিল, রায়ান রিকটেলন, সবার নামের কিন্তু সেঞ্চুরি রয়েছে। এখন যার নাম বলতেছে তাকে কি বলবেন? রচিন রবীন্দ্র। টুর্নামেন্টে তার 2টি সেঞ্চুরি, যদিও তিনি পরবর্তীতে টুর্নামেন্টে যোগ দিয়েছেন, কিন্তু 2টি সেঞ্চুরি কিন্তু তিনি অলরেডি করে ফেলেছেন, বলাতেও তিনি উইকেট নিয়েছেন। তো এদের মাঝখানে আপনি কাদেরকে বেছে নেবেন? 1 নম্বর হিসেবে আমি নিতে চাচ্ছি রচিন রবীন্দ্র এবং আফগানিস্তানের ড্যাশিং ওপেনার ইব্রাহিম জারদান। সুতরাং বুঝতেই পারতেছেন কোন ধরনের প্লেয়ারগুলো 1 এবং 2 নাম্বার থেকে ছিটকে পড়ে গেল। 3 নম্বর পজিশনের জন্য আমার এত বেশি মাথা ঘামাতে হয় না, কারণ 3 নম্বর পজিশনটি বিরাট কোহলি এমনভাবে সেট করে গেছেন, তিনি নিজের দেশের জন্য হোক বা তিনি এই টুর্নামেন্টে বলেন, দেখেন পাকিস্তানের সাথে তার যে একটা দুর্দান্ত সেঞ্চুরি, এমনকি সেমিফাইনালে যে একটি দুর্দান্ত ইনিংস তিনি খেলেছেন, অল্পের জন্য তার ওইখানে তার সেঞ্চুরিটি মিস হয়ে গেছে, তাকে তো 3 নম্বর স্পটে যদি আপনারা না দেন তাহলে তো হচ্ছেই না। তার এইখানে আমি কোনো কম্পিটিশন রাখতে পারতেছি না। হ্যাঁ, তবে অবশ্যই এখানে কেরি উল ইসলামের কথা কিন্তু আপনাকে বলতে হয়। কেরি উল ইসলামও কিন্তু 3 নম্বরে একটি সেঞ্চুরি করেছেন, তাকেও কিন্তু বাদ দেওয়া যাচ্ছে না। তারপর আমি বলবো যে এখানে বিরাট কোহলি এগিয়ে আছে, সুতরাং বিরাট কোহলিকে আমি আমার দলে জায়গা দিচ্ছি। 1, 2, 3 কিন্তু হয়ে গেল। রচিন রবীন্দ্র, ইব্রাহিম জাবদান, বিরাট কোহলি। 4 নম্বর স্পটের জন্য কিন্তু আপনাকে অনেক মাথা কামাতে হবে, কিন্তু আমি বেশি মাথা কামাবো না। আমি জরুর এবং শ্রেয়াসের মাঝখান থেকে একজনকে বেছে নেব, কারণ তারা দুজনেই কিন্তু 4 নম্বর স্পটে ভালো রান করেছে। জরুর কিন্তু টুর্নামেন্টের ওয়ান অফ দ্য মোস্ট রান গেটার। এবং আরেকটা জিনিস যদি খেয়াল করে থাকেন, শ্রেয়াসের কোন পজিশনে এসে রানগুলি করেছেন। হ্যাঁ, পজিশন তো 4 নম্বর ঠিক আছে, কিন্তু দেখেন খুব দ্রুত ইন্ডিয়ার উইকেটগুলো পড়ে গেছে, তিনি কিন্তু প্রেশারের মাঝখানে রানগুলো করেছেন। কিন্তু তারপরেও জরুরের যে ধরনের পারফরমেন্স ছিল এই ধরনের টুর্নামেন্টে, তাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। তা আমি জরুরের সাথে যাচ্ছি, কিন্তু তিনি কিন্তু বোলিংও কিন্তু আপনাকে 3-4 ওভার এনে দিতে পারবে, যেহেতু এশিয়ান কন্ডিশনে খেলা, এই হিসেবে জরুর আমার কাছে প্রেফারেবল। তা আমার 1, 2, 3, 4 কিন্তু হয়ে গেল। 5 নম্বর স্পটটি খুবই প্রয়োজন, দলে একজন কিপারের প্রয়োজন কিংবা অলরাউন্ডারের প্রয়োজন। কিপারকে অলরাউন্ডার হিসেবে গণনা করা হয়। কিপার আমার চোখে সবচেয়ে সেরা জশ ইংলিশ, এমনকি টম ল্যাথম। তো আমি এখানে টম ল্যাথমকে বেছে নিচ্ছি, কারণ পাকিস্তানের বিরুদ্ধে তিনি যে ধরনের একটা ইনিংস খেলেছেন, 118 রানের যে একটা ইনিংস খেলেছেন, দুর্দান্ত একটা ইনিংস ছিল। আপনারা যদি ওই ইনিংসটি একটু দেখে থাকেন তাহলে বুঝতেই পারবেন তিনি কোন ধরনের ব্যাটিং করেছেন, যে ধরনের সুইপ খেলেছেন, যে ধরনের শট তিনি খেলেছেন, দুর্দান্ত ছিল এই ইনিংসটি। 6 নম্বরে আমি জশ ইংলিশকে নিতে চাচ্ছি, কারণ
ইংল্যান্ডের বিপক্ষে তিনি যে একটি ঝড়ো ইনিংস খেলেছেন, 86 বলে 120 সামথিং রান তিনি করেছেন, দুর্দান্ত একটি ইনিংস ছিল। অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে যে টুর্নামেন্ট থেকে বের করে দিয়েছিল, এই ইনিংসটির কারণে কিন্তু 350 রানের টার্গেটই চেস করতে পেরেছিল। আপনারা বুঝতেই পারতেছেন ওই ইনিংসের মাহাত্ম কতটুকু। অ্যাজ এ প্রপার ব্যাটসম্যান হিসেবে আমি তাকে 6 নম্বরে খেলতে যাচ্ছি। 7 নম্বরে কিন্তু প্রতিযোগিতা অনেক। হার্দিক পান্ডিয়া, ওমর জাই, ডেভিড মিলার, গ্লেন ফিলিপস, কাকে বেছে নেবেন? এই টুর্নামেন্টে কিন্তু ওমর জাই দুর্দান্ত খেলেছে, হার্দিক পান্ডিয়া দুর্দান্ত খেলেছে, ডেভিড মিলার সেমিফাইনালের লাস্টের দিকে 60 বলে বা 67 বলে সেঞ্চুরি করেছে। তো বুঝতেই পারতেছেন কাকে ছেড়ে আপনি কাকে নেবেন, এটা কিন্তু বিরাট প্রশ্নের একটা ব্যাপার। তবে আমি ওমর জাইয়ের সাথে যেতে চাচ্ছি, কারণ এই প্লেয়ারটি এত অল্প সময়ের মাঝখানে নিজেকে যে পর্যায়ে নিয়ে গেছে, তাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আমার দলের অটো চয়েস হিসেবে অলরাউন্ডার ক্যাটাগরিতে 7 নম্বরে আমি তাকে নিতে যাচ্ছি। এখন 8 নম্বরে আপনি কী করবেন? ব্যাটিং অলরাউন্ডার নেবেন না বোলিং অলরাউন্ডার নেবেন? দুটি অপশনই রয়েছে। আপনি যদি অক্ষর প্যাটেলের কাছে যান, আমি বলবো যে তিনি একটু ব্যাটিং অলরাউন্ডার। আবার যদি স্যান্টারের কাছে যান, তিনি একটু বোলিং অলরাউন্ডার। তারা দুজনে কিন্তু টুর্নামেন্টে দুর্দান্ত বোলিং করেছে। স্যান্টার এই টুর্নামেন্টের সবচেয়ে সেরা স্পিনার আমি বলবো লেফট হ্যান্ডেড স্পিনারের মাঝখানে। কারণ কি, তিনি যেভাবে স্লো বলগুলো করেছেন, তার টান কিন্তু এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি ছিল, 5.5 ডিগ্রি। অন্য যে কোনো বলারের তুলনায় তিনি সবচেয়ে বেশি টান পেয়েছেন। সুতরাং তাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু 6 পর্যন্ত আমাদের প্রপার ব্যাটসম্যান রয়েছে, 7 নম্বরে ওমর জাই রয়েছে, 8 নম্বরে আমাদের এত হেভি ব্যাটসম্যানের প্রয়োজন নেই। আমরা বোলিংটাকে একটু শক্ত করে নিলাম, আমরা মিচেল স্যাটনারকে নিয়ে নিলাম। 8 নম্বরে মিচেল স্যাটনার হয়ে গেল। 9 নম্বর, স্পিনারের প্রয়োজন, প্রপার স্পিনারের প্রয়োজন। এই দৌড়ে কিন্তু 3 জন স্পিনার রয়েছেন, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অ্যাডাম জাম্পা, ব্র্যাসওয়েল। তো বুঝতেই পারতেছেন কাকে ছেড়ে আপনি কাকে নেবেন। আমি এখান থেকে সরাসরি বরুণ চক্রবর্তীকে নিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে তিনি লেটে এসে মানে দলের লেট করে ঢুকে তিনি যে ধরনের পারফরমেন্স দিয়েছেন, তাকে বাদ দেওয়ার কোনো সুযোগ আমি পাচ্ছি না। তার যে ভেরিয়েশন, তাকে কোনো ব্যাটসম্যানই পিক করতে পারতেছে না। সুতরাং বুঝতেই পারতেছেন তাকে বাদ দিয়ে আমি দল গঠন করতে পারতেছি না। 10 এবং 11 আমাদের প্রপার দুজন পেস বোলার দরকার। এখানে কিন্তু অপশনগুলো অনেক, এখানেও কিন্তু আমরা হতভম্ব খেয়ে যাবো কাকে ছেড়ে আমরা কাকে নিব। 10 নম্বরের অপশনগুলো যদি আমরা একটু দেখে আসি, মোহাম্মদ শামি, রাবাডা, উইলিয়াম ওকরে, তারা সবাই কিন্তু দুর্দান্ত বোলিং করেছেন। তাদের উইকেটগুলো যদি আপনারা দেখেন 6, 7 এমনকি 8 এরকম করে এক একজন উইকেট নিয়েছেন। কিন্তু মোহাম্মদ শামির উইকেটগুলো এই টুর্নামেন্টে যেভাবে ছিল এবং তিনি প্রথম ম্যাচে যেভাবে একটা টোন সেট আপ করে দিয়েছেন ইন্ডিয়ার পক্ষে, তাই আমি তাকে সরাসরি দলে নিয়ে যাচ্ছি। কারণ তিনি আইসিসি টুর্নামেন্টে কিন্তু একজন গোট। আপনারা যদি 2023 সালে বিশ্বকাপ খেয়াল করে থাকেন, তিনি কিন্তু প্রথম দিকে ছিলেন না, কিন্তু পরবর্তী দলের সাথে যুক্ত হয়ে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন। আজকেও কিন্তু এই টুর্নামেন্টের কথা যদি বলতে হয়, তিনি এই টুর্নামেন্টের অন্যতম সেরা ফাস্ট বোলার, তাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। 10 নম্বরে তিনি যুক্ত হয়ে যাচ্ছেন দলের সাথে, মোহাম্মদ শামি 10 নম্বর। 11 নম্বরের জন্য কিন্তু আপনাকে অনেকগুলো অপশন রয়েছে, সেই অপশনগুলো যদি আপনারা জেনে আসেন। আপনারা রয়েছেন সাউথ আফ্রিকার বেন ডরসিস, অস্ট্রেলিয়ার, তারপরে রয়েছেন ম্যাট হেনরি। তো বুঝতেই পারতেছেন এখানে কিন্তু প্রতিযোগিতা রয়েছে। তো আমি এখান থেকে চলে যাচ্ছি ম্যাট হেনরির সাথে, কারণ ম্যাট হেনরির উইকেটগুলো যদি আপনারা খেয়াল করে থাকেন, তিনি ইনিংসের শুরুতে কিন্তু উইকেট ফেলে দিয়ে থাকেন, এমনকি লাস্টের দিকেও তিনি উইকেট ফেলে থাকেন। তো বুঝতেই পারতেছেন এই বলারটিকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আপনারা যদি 1 থেকে 11 পর্যন্ত দেখেন, আমি কিন্তু অনেক প্লেয়ারকে ইচ্ছা করে বাদ দিতে হয়েছে, কারণ কি আপনাকে তো 11 জনের বেশি আপনি দলের সুযোগ নেই। গ্লেন ফিলিপসের মতো প্লেয়ারকে আমি দলে ঢুকাইতে পারতেছি না। বুঝতে পারতেছেন আমার কাছে দুঃখটা কীরকম। তিনি যে ধরনের ক্যাচ নিয়েছেন এই টুর্নামেন্টে, বুঝতেই পারতেছেন যে তার ভূমিকাটা কীরকম ছিল। অ্যাজ এ ফিল্ডার তিনি যে ধরনের ইম্প্যাক্ট রেখেছে এইবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তাকে যে দল থেকে আমি রাখতে পারতেছি না, এটা আমার কাছে খুব কষ্টদায়ক। অ্যাজ এ 12 ম্যান আমি তাকে রাখতেছি। যদি কোনো রকমের দলের সুযোগ পাওয়া যেত, তাহলে আমি তাকে নিতাম। এটি ছিল আমার প্লেয়িং 11। আপনারা আপনাদেরটা কমেন্টস করে জানবেন। ধন্যবাদ সবাইকে। ভুল ত্রুটি হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন আপনারা।